নির্বাচন যত ঘনিয়ে আসে তত ওনার আসলে ক্ষমতা কিংবা ওনার হস্তক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে থাকি। নাকি আপনি এতটাই বুদ্ধিমান যে দুর্নীতি করেছেন, কাগজপত্রে কোনো ট্রেল থাকেনি, ধরা যায়নি? এবং মানুষের কাছে তো স্পষ্ট হওয়া উচিত, এটা জাস্ট ন্যারেটিভ আকারে বা পারসেপশন আকারে তৈরি না করে এটা সত্য মিথ্যার সামনে নিয়ে আসা উচিত। আপনি উপদেষ্টা থাকাকালীন খুব সুন্দর একটি গোছানো ইন্টারভিউ আপনার পেজ থেকে শেয়ার করেছিলেন, যেখানে আপনি সেনাপ্রধান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যে তিনি বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিতে আপনাদের চাপে বাধ্য হয়েছেন। তো সেই তথ্যটা যে আপনি জনগণকে জানাবেন, এইটা কি অন এ ওয়ান ফাইন মর্নিং আপনি সিদ্ধান্ত নিলেন যে এটা জানানো দরকার এতদিন পরে, নাকি কেউ আপনাকে বলেছিল যে এই তথ্যটা জনগণের সামনে আপনার উপস্থাপন করা উচিত? কেননা ঠিক তার কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তার আগের দিন কথাবার্তা হচ্ছিল। সেই সময় আমরা অনেক উড়ো খবর শুনছিলাম ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের কিছুটা সমস্যা যাচ্ছে। মানে আপনি নিজের ইচ্ছাই করলেন না কেউ বলেছিল? না, সেটাই আমার মনে হয়েছে যে ওই সময়কার প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের কথাবার্তাই এর আগে পরে চলছিল, যে কোন প্রক্রিয়া সরকারটা গঠিত হলো, কি এটা নিয়ে নানা ধরনের স্টেটমেন্ট আসছিল। তো আমরা তো একেবারেই সেন্টারে থেকে পুরো প্রক্রিয়াটা দেখেছি এবং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম। ফলে আমার মনে হলো এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। এবং তখন এক ধরনের আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, রিফাইন্ড আওয়ামী লীগ করা, এই ধরনের একটা প্রক্রিয়ার আলাপ আলোচনা বিভিন্ন জায়গা থেকে শুনছিলাম। এবং আওয়ামী লীগের 40% ভোট, 30% ভোট, এই ধরনের আলাপ আলোচনা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল। ফলে আমাদের বা আমার মনে হয়েছে যে কিছু বিষয়ে জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন, এবং এই যে এই ধরনের চেষ্টা বা প্রক্রিয়া আওয়ামী লীগ সংক্রান্ত এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। তো সেই জায়গা থেকেই আমার তখন এটা স্টেটমেন্টে অনেকে বলে থাকেন যে এটা আমার তখনকার সময়ে গোপনীয়তার শপথ ভঙ্গ হয়েছে কিনা। এই ঘটনাটা তো শপথ নেওয়ার আগের ঘটনা, ফলে সেটা আমি বলতেই পারি। তো এবং আমার মনে হয়েছে যে প্রক্রিয়াটা নিয়ে অনেকের অনেক স্টেটমেন্ট আসছিল, অনেকের অনেক বক্তব্য আসছিল, কিন্তু আসল ঘটনাটা কি সেটা অনেকেই হয়তো জানতো না বা জানে না। সেই জায়গা থেকে প্রক্রিয়াটা নিয়ে আমি কথা বলেছিলাম, এবং তখনই প্রথম বলেছিলাম যে আরও অনেকের নাম প্রস্তাব করা হচ্ছিল, অনেকের নাম আসছিল। কিন্তু আমাদের ক্ষুদ্র বোঝাপড়াই বলেন আর যাই বলেন, তখন আমরা অন্য কাউকে দেখছিলাম যে ফিট আছেন এই দায়িত্ব ভারটা নেওয়ার জন্য। এবং এই যে কনসার্নটা যে আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না, তিনি কেন প্রধান উপদেষ্টা হবেন। তো আমাদের একটা স্পষ্ট উত্তর বা স্পষ্ট অবস্থান ছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের আর কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে থাকা উচিত না, বা তাকে মাথায় নিয়ে আমার বাংলাদেশের পলিসি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই ইন্টারভিউ এখনো কি বলবেন যে ঠিকঠাকই দিয়েছেন, নাকি কোনো রিগ্রেট আছে? বা সেই ইন্টারভিউর পরে আর্মি চিফের সাথে আপনার দেখা হয়েছিল নাকি, কথাবার্তা হয়েছিল নাকি, তিনি কিছু বুঝিয়েছেন নাকি, এখন সম্পর্ক কেমন? দেয়া ঠিক হয়েছিল কি হয় নাই সেটা ভিন্ন আলোচনা হতে পারে, এবং কিন্তু যেটা সত্য আমি ফ্যাক্ট তুলে ধরেছি, এবং কেউ আজ পর্যন্ত বলেও নাই যে না এটা ফ্যাক্ট না অন্য কিছু ফ্যাক্ট। ওই মিটিংয়ে তো আরও অনেকে ছিলেন বঙ্গভবনে যে মিটিংটি। এরপরও বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে আমার দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে, কথা হয়েছে, কিন্তু এই স্পেসিফিক এই বিষয়ে কথা হয়নি। উনি আর কিছু জিজ্ঞাসা করেননি বা বলেন উনি? আচ্ছা, যিনি এই চুক্তিটিকে আলোর মুখ দেখিয়েছিলেন বলে সবচেয়ে বেশি প্রচার আছে, তিনি তখন আপনাদের সময় উপদেষ্টা ছিলেন, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি সরকার। কীভাবে হয়েছেন আমি অবশ্য বুঝতে পারছি না, আপনার আইডিয়া আছে নাকি আমি জানি না। তাকে উপদেষ্টা পরিষদে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল সেটাও কি জানেন? এই বিষয়টা আমি অবগত না। প্রথমত তিনি উপদেষ্টা হন নাই, তিনি উপদেষ্টা পদমর্যাদায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। প্রথমে রোহিঙ্গা বিষয়ক দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হলেন। এবং তিনি তার উপদেষ্টা পদমর্যাদায় যারা ছিলেন তারা ক্যাবিনেটেও বসতেন না। ক্যাবিনেটে যারা মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা আছেন তারাই বসতেন আর কি। ফলে ওইভাবে ইন্টারাকশন অফিসিয়ালি হওয়ার সুযোগ কম হয়েছে। কিন্তু সবসময় আমার কাছে এক ধরনের রহস্যজনক ক্যারেক্টার বা রহস্যজনক পুরো প্রক্রিয়াটাই একটা রহস্যজনক ইয়ার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু কিছু ইন্ডিকেশন, যেমন আমি ইতিপূর্বেও বলেছি যে সরকার নির্বাচন যত ঘনিয়ে আসে তত ওনার আসলে ক্ষমতা কিংবা ওনার হস্তক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে থাকি। যেমন পুলিশের এসপি পরিবর্তন, জেলায় এসপি যখন পরিবর্তন হয়, যখন লটারির মাধ্যমে পরিবর্তনগুলো হয়, যখন জেলা পরিষদের ডিসি পরিবর্তন হয়, এগুলোর জন্য কিন্তু সরকারের মধ্যে একটা ফাংশনাল বডি ছিল। সরকারের মধ্যে দুইটা কমিটি ছিল, একটা পুলিশের বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত কমিটি, আরেকটা ছিল
জনপ্রশাসনে বদলি এবং শৃঙ্খলা সংক্রান্ত কমিটি। তো এই কমিটিগুলোই বসে সিদ্ধান্ত নিয়ে, ওই কমিটি 5 জন উপদেষ্টা করেছিলেন উভয় কমিটিতে, আমি একটা কমিটির মেম্বার সেক্রেটারি ছিলাম। তো এই কমিটিগুলোই স্বাভাবিক প্রক্রিয়ায় যে কোনো একটা জায়গায় এসপি খালি হচ্ছে, বাকিদের মধ্য থেকে তখন আমরা একটা পলিসি করি যে পরীক্ষা নিয়ে যে একটা শর্টলিস্ট করে সেখান থেকে বাছাই করে দেয়া। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখলাম যে জনাব খলিল সাহেব তিনি এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলেন, যদিও তিনি উভয় কমিটির কোনো কমিটির মেম্বার ছিলেন না। তখন আমাদেরকে বলা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা চান তিনি যেন এখানে এই প্রক্রিয়ার মধ্যে থাকেন। কোনো সমস্যা নাই এটাতে, এবং কোনো সমস্যা হওয়াও উচিত না, হওয়ার কথাও না, যদি না তিনি এই সরকারে একটা দায়িত্বে আসতেন। তো তিনি এই সরকারের দায়িত্বে আসার পরেই প্রশ্ন ওঠে যে ওনার পূর্ববর্তী যে কার্যক্রম সেটা আসলে কেন হয়েছে বা কিভাবে হয়েছে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলো। এখন এই পুরো ডিসকাশন থেকে এই লাইনটা খুব সহজেই টানা যায় যে তিনি এসপি, তারপরে ডিসি বদলি করার মধ্য দিয়ে, তারপর সরকারের মধ্যে আরও হয়তো তিনি যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, গোয়েন্দা সংস্থার মধ্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে কোনো ধরনের অবদান রেখেছেন কি না, বা এ ধরনের কোনো কিছু করার ফলেই কি আজকে উনি পররাষ্ট্রমন্ত্রী হলেন কিনা, এই প্রশ্নটা আসলে আপনার কি মনে হয় যে তিনি এই প্রভাব বিস্তার না করলে বিএনপি ক্ষমতায় আসতো না? এখন কতটুকু সরকারে যেতেন এমন কি মনে হয়? এখানে কতটুকু কি প্রভাব বিস্তার করা হয়েছে, কি হয়েছে, সেটা তো করার বিষয় আছে। এখন অনেক কিছুই হতে পারতো, অনেক কিছুই আমরা নির্বাচনের দিনও দেখেছি, যখন ফলাফল প্রায় সমান সমান চলছিল একটা পর্যায় পর্যন্ত, আর 7টা কি 7:30 পর্যন্ত আমরা দেখলাম যে ফলাফল 11 দলীয় জোট এবং বিএনপির প্রায় সমান সমান। তারপর আমরা হঠাৎ দেখলাম যে কেন্দ্রগুলো থেকে ভোটের ফলাফল আসা বন্ধ হয়ে গেছে, এবং বেশিরভাগ জায়গায় যেখানে আমরা এগিয়ে আছি, এবং 1.5 থেকে 2 ঘন্টার মতো একটা পজ আমরা দেখলাম। আমি ইসিতে ছিলাম সশরীরে তখন, আমি যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলাম। তো 2 ঘন্টা পজের পর আমরা দেখলাম যে যেই কেন্দ্রগুলোতে আমাদের প্রার্থীদের রেজাল্ট খারাপ সেগুলো আসতেছে, এবং বিভিন্ন কেন্দ্র দখল করার মতো একটা প্রক্রিয়া আমরা ঢাকা 13 আসনে দেখেছি। একটা কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে দৌড়ে চলে গিয়েছে। আমরা ঢাকা 8-এ দেখলাম যে একজন এমপি প্রার্থীর স্ত্রী নিজে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন, তদারকি করছেন। তো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে রেজাল্ট ঘুরিয়ে দেয়া, কিংবা এই যে এসপি এবং ডিসিদের নিয়োগটা নিজেদের কন্ট্রোলে রাখার মাধ্যমে, এবং আমরা তো জানি প্রশাসন বিগত 3টা নির্বাচন প্রশাসন করেছে এই 26-এর নির্বাচনের আগে, তো তাদের হাতে ইমেন্স পাওয়ার থাকে ইলেকশনের সময়, তারাই সম্পূর্ণ ব্যবস্থাটার দায়িত্ব থাকে। করে দিয়ে মেকানিজমটা করা হয়েছে কিনা এটা অবশ্যই প্রশ্ন তোলে যখন তিনি আসলে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আসেন। তো আমি দেখলাম কোনোটি 100 কোটি টাকার নিচে নেই, 11,000 কোটি টাকা পর্যন্ত পেয়েছি। তবে 1,20,000 কোটি টাকা, 1,20,000 আছে, আচ্ছা আমি 11,000 পর্যন্ত পেয়েছিলাম। তবে এর পক্ষে এখনো পর্যন্ত অন্তত আমার হাতে কোনো তথ্য প্রমাণ আমি দেখিনি। এর সাথে আরেকটি ব্যাপারও বলে রাখা ভালো যে আপনার বিরুদ্ধে যেই রকম অভিযোগ এসেছে অন্য কোনো উপদেষ্টাদের নামে আমার কানে অন্তত আসেনি, যেমন নাহিদ ইসলাম বা মাহফুজ আলমের নামেও। তো বিষয়টা কি এমন হতে পারে যে আপনার শত্রু অনেক অন্যান্য উপদেষ্টাদের চেয়ে বেশি শত্রু, যে কারণে আপনার নামে অভিযোগগুলো এসেছে, নাকি আপনি এতটাই বুদ্ধিমান যে দুর্নীতি করেছেন কাগজপত্রে কোনো ট্রেল থাকেনি, ধরা যায়নি? না, অনেকেই মনে করেন যে আমি তাদের মানে পাকা ধানে মই দেয়া কাজ করেছি আর কি। অনেকেই মনে করেন যে তারা হয়তো বিভিন্নভাবে আমার কাজের ফলে সংক্ষুব্ধ হয়েছেন, এবং এটা আপনি রাজনৈতিক ইয়াতে বা হচ্ছে গত যখন সরকারে ছিলাম তখনকার জার্নিটা দেখলেও হয়তো বুঝবেন যে আমার নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত অনেককে হয়তো পার্সোনালি এফেক্ট করেছে, কিন্তু সেটা একটা পলিসি ডিসিশন ছিল, সেটা কারোর সাথে পার্সোনাল শত্রুতা বা রাজনৈতিক কারণে না। ফলে এই প্রচারণা কিংবা অভিযোগ আমার ক্ষেত্রে অনেক বেশি। অন্যদের ক্ষেত্রে কেন হলো? সবার ক্ষেত্রেই আছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামেও অভিযোগ আমি দেখলাম যে ওই যে অভিযোগ দিতে এমন পর্যায়ে চলে গেল, একটা ইভেন একটা রেজিস্টার্ড মিডিয়াতে আমি দেখলাম যে 1,20,000 কোটি টাকা মানে $10 বিলিয়ন অভিযোগ আসলো। তো অভিযোগ সবার নামেই কম বেশি আছে। অভিযোগটা কখন হয়? স্বাভাবিকভাবেই এক তো হচ্ছে যদি আপনি দুর্নীতি করে থাকেন তাহলে আসবে, এবং সেক্ষেত্রে সেটা তো প্রমাণ করা সম্ভব। রাষ্ট্রের ইমেন্স পাওয়ার আছে রাষ্ট্রের কাছে, রাষ্ট্র সেটা প্রমাণ করতে পারে। আরেকটা হচ্ছে আমি আপনাকে সংক্ষুব্ধ করলাম, আপনার কোনো ক্ষতি করলাম, আপনি মনে করতেছেন যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন আপনার ক্যাপাসিটিতে আপনি আমার বিরুদ্ধে প্রচারণা করবেন। আমরা তো দেখলাম যে সাউথ সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে একজন উনি একটা টিভির মালিক বা দায়িত্বে আছেন,
তো ওই টিভি থেকেই এক ধরনের রিপোর্ট হওয়া শুরু করলো, উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছিল যে একটা, তো এটা একটা বোঝা যায় যে এটার পিছনে ইন্টেনশনটা কি বা কারণটা কি। তো এরকম বিভিন্ন গ্রুপ, বিভিন্ন শক্তি বা বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠী বা ব্যক্তি বিভিন্ন সময় আমার অনেক সিদ্ধান্তেই সংক্ষুব্ধ হয়েছেন, হতে পারেন। সেখান থেকেই তারা বিভিন্ন সময় অভিযোগগুলো দিয়ে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেননি। এবং আমিও স্পষ্টভাবে বলেছি, আমি আজকে সংসদেও দেখলাম যে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে ধরনের একটা কথা বলা হয়েছে, প্রোটেস্ট করেছে। তিনিও বলেছেন, আমরা বারবার বলছি যে আপনাদের শুধু অভিযোগ, এখন তো আপনাদের কাছে রাষ্ট্র আছে, আপনারাই বিভিন্ন সময় অভিযোগ করেছেন, তাহলে সেটা প্রমাণ করেন। এবং মানুষের কাছে তো স্পষ্ট হওয়া উচিত, এটা জাস্ট ন্যারেটিভ আকারে বা পারসেপশন আকারে তৈরি না করে এটা সত্য মিথ্যার সামনে নিয়ে আসা উচিত।